গাজা লেবাননে ইসরায়েলি বর্বরতা বন্ধে প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ G8 সম্মেলনে ডক্টর ইউনুস। মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দাবি। পুলিশ বাহিনীকে দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান সার্জিসের। খুলনা ৫৮ শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের ৩.৫ ঘণ্টার চেষ্টায় উত্তরার রেস্টুরেন্টে আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং অন্তর্বর্তী সরকারের বিমান ও ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ আর নেই। হৃদরোগের রাজধানী ল্যাবেড হাসপাতালে মৃত্যুবরণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। গাজা, পশ্চিম তীর ও লেবাননে আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিশরের রাজধানী কায়রোতে G8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। লেবানন সহ মধ্যপ্রাচ্যে প্রায় ৬০ লাখ বাংলাদেশি শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ১৪ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা চলছে। প্রতিদিনই বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। মানবাধিকার লঙ্ঘন ঘটছে প্রতিনিয়ত। ইসরায়েলের লাগাতার আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। এমন বাস্তবতায় বিশ্ব মানবতাকে জাগিয়ে তুলতে কায়রোয় D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের নিন্দা জানানোর পাশাপাশি তিনি ফিলিস্তিনি জনগণকে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। We gather at a time when Israeli aggression and the 14-month-long brutal genocide against the Palestinian people continued unabated in the occupied Gaza Strip and the West Bank. শুধু গাজা বা পশ্চিম তীর নয়, লেবাননে চলমান আগ্রাসন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনুস জানান, লেবানন সহ সমগ্র অঞ্চলে প্রায় ৬০ লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিক ও প্রবাসী পেশাজীবী রয়েছেন। তাদের নিরাপত্তা এখন হুমকির মধ্যে। There are around 6 million Bangladeshi migrant workers and expatriate professionals across the region, including in Lebanon, who have been making significant contribution to the development of the countries across the Middle East. প্রধান উপদেষ্টা আরো বলেন, গাজা, পশ্চিম তীর ও লেবাননে গণহত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও যুদ্ধাপরাধে শামিল। বর্বরতা বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করার পাশাপাশি সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। The massacres in Gaza, the West Bank and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. Let us intensify our efforts on realization of a viable two-state solution. ফিলিস্তিন ও লেবাননের পুনর্গঠন ব্যয়ে আনুমানিক প্রাক্কলন সহ একটি প্রক্রিয়া শুরু করার জন্য D8 নেতাদের প্রতি আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। We call upon all actors and stakeholders indeed beyond the region. সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। কারো নির্দেশে নয়, দলমতের ঊর্ধ্বে উঠে পুরোপুরি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ ৫৮ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহমুবুর রহমান স্নিগ্ধ সহ প্রতিনিধি দলের সদস্যরা। সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয়, এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। স্বাধীনতার পর আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
রাজধানীর জিগাতলায় কৃষি বাজার উদ্বোধনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিষ্কার ঘোষণা, দলের কোনো নেতা কর্মী দখলদারি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি জনগণের দল উল্লেখ করে ভোটের মাধ্যমে বিএনপি জনগণের সেবা করতে চায় বলে জানান আব্দুস সালাম। ৭২ থেকে ৭৫ শেখ মুজিব ৪২ লাশ উপহার দিয়েছিল, মানুষ না খেয়ে মারা গিয়েছে, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছিল। আজকে যেহেতু সব টাকা হাসিনা খেয়ে ফেলছে, আওয়ামী লীগ খেয়ে ফেলছে, তাই ব্যাংকের টাকা নাই, তাই আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারে নাই। কিন্তু জিয়া রহমান ওই চোরের জেলে ছিলেন, দুর্নীতিবাজদেরকে জেলে নিয়েছিলেন। কেউ দুর্নীতিবাজ করে না, নিজেও দুর্নীতি করে নাই। তাহলে প্রায় ৩.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানী উত্তরায় রেস্টুরেন্টে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় এটি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে আগুনের ঘটনায় রেস্টুরেন্টের ভবনের ওপরে আটকে পড়া ৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৬ জন একটি বিউটি পার্লারের কর্মী। ভয়াবহ দূষণের কবলে রাজধানী ঢাকা। শ্বাসকষ্ট, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও প্রভাব ফেলছে এই বায়ু দূষণ। এতে বছরে প্রবৃদ্ধির অন্তত ৯% ক্ষতি হচ্ছে বলে জানান গবেষকরা। তাদের মতে, দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকাতেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। উষা ফেরদৌসের প্রতিবেদন। গেল এক সপ্তাহ ধরে ঢাকার বায়ুমান খুবই নিম্ন পর্যায়ে। ১২৬টি দেশের মধ্যে দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে বাংলাদেশের রাজধানী। বিশ্বব্যাংকের তথ্যমতে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালায় দক্ষিণ এশিয়ায় প্রতি বছর ১,৮৬,০০০ মানুষের মৃত্যু হয়। এর তালিকায় বাংলাদেশ অন্যতম। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এইসব ধরনের এখন প্রতিটি ঘরে ঘরেই ব্যয়বহুল বড় খরচা। কলকারখানার ধোঁয়া, এমনিতে আপনার বিভিন্ন যানবাহনের এইগুলোতে সব মিলে আর কি একটা পরিবেশের বিরূপ প্রভাব ফেলে এখানে। জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দেখা যায় রোগীর চাপ। অধিকাংশ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এছাড়া অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা আর ক্যান্সারের রোগীও আছেন। ফুসফুসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণ মূলত বাতাসে মিশে থাকা অতি ক্ষুদ্র কণা। নিঃশ্বাস করতে কষ্ট হয়, তারপরে অনেক দুর্বল শরীর। বেশি ধুলাবালুর কারণে কি আজকে ১০-১২ বছর ধরে আমার এটা দেখা দিচ্ছে। একটু হাঁটতে গেলেই আমার অনেক শ্বাসকষ্ট হয়। ৬ মাস ধরে আমার শ্বাসকষ্টটা একটু বেশি। চিকিৎসকরা জানান, বায়ু দূষণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসকষ্টের সংক্রমণের কারণে মৃত্যু হার বাড়ে। বিশেষ করে ফুসফুসে ক্যান্সার, তারপরে সিওপিডি একটা রোগ আছে, লাং ক্যান্সার, অন্যান্য ক্যান্সারের চাইতে এটার প্রগনোসিস মানে ফলাফল খুবই খারাপ। দেখা যায় যে মোর দেন 80% পেশেন্ট ডায়াগনোসিসের 1 বছরের মধ্যে মরে যায়। বাট সিওপিডি একটা ডিজিজ আছে, শ্বাসকষ্ট, অনেকটা অ্যাজমার মতো। এই রোগীদের প্রধান উপসর্গ হয় কাশি এবং হাঁটলে হয়রান হয়ে যায়। ওরা দেখা যায় দিনকে দিন এটা পঙ্গুত্বের মতো চলে যায়। এই কারণে প্রতি বছর নিম্ন মধ্যম আয়ের দেশে কম বেশি ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। ইন্ডিভিজুয়াল বলেন আর গভর্নমেন্ট লেভেলে বলেন, তার তো ব্যয় বাড়তেছে। কর্মক্ষেত্র থেকে অ্যাবসেন্ট থাকতে হচ্ছে, অথবা দেখা যাবে যে মানে অকাল মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। এই ক্ষেত্রে মানে দেশের জিডিপি বলেন আর ইয়াতে একটা বিরূপ প্রভাব পড়বে। অস্বাভাবিক বায়ু দূষণে বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বাড়ছে বলেও জানান এ চিকিৎসক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানী ঢাকার ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকর্মী একান্ত সচিব
মোহাম্মদ আবেদ চৌধুরী। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। এএফ হাসান আরিফ 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় হিসেবে বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডির সিনিয়র এক কর্মকর্তা জানান, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে একটি খাল ও ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো সাবেক এমপি আনারের। ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনাই পাঠানো হয়েছিল, সেই 2টি ডিএনএ মিলে গেছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর গাজায় হামলায় গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 32 জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও 94 জন। এদিকে নাইজেরিয়ায় স্কুলে বড়দিনের মেলায় পদদলিত হয়ে প্রাণ গেছে 35 শিশুর, আহত হয়েছে আরও 6 জন। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছে ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 32 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয় আরও 94 জন। গত 14 মাসব্যাপী লাগাতার হামলায় মোট নিহত হয়েছে 45,129 জন এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে নাইজেরিয়ার স্কুলে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে 35 শিশু। এ ঘটনায় বেশ কজন আহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইবাদান প্রদেশের একটি স্কুলে বড়দিনের বিনোদন মেলায় হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 1 জন নিহত হয়। যুদ্ধ অব্যাহত রাখলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যেতে সম্মতি জানিয়েছে ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে আয়োজিত প্রেসিডেন্টের বাৎসরিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার ফুটবল। শুধু হামজা চৌধুরী নয়, ভবিষ্যতে আরও বাংলাদেশ বংশোদ্ভূত সম্ভাবনাময়ী ফুটবলারকেও জাতীয় দলের জার্সিতে খেলানোর চেষ্টা করা হবে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এ সময় বাফুফের সভাপতি আরও বলেন, বাংলাদেশে হামজার প্রবেশের মধ্য দিয়ে দেশীয় ফুটবলারদের জন্য বিশ্বের টপ ক্লাবে খেলার সম্ভাবনার একটি দ্বারও উন্মোচন হতে পারে। পাশাপাশি খুব শীঘ্রই হামজার সঙ্গে সরাসরি আলোচনা বসবেন বলে জানান তাবিথ আওয়াল। যদিকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজাকে দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলছে, আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য। দর্শক, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এসইউ সেলিম। সেলিম, হাসান আরিফের মরদেহ কি এখনো হাসপাতালে আছে? সেখানকার কি অবস্থান দেখছেন আপনি, জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। হাসান আরিফের মরদেহ এখনও রাজধানীর লাইভ এইড স্পেশালাইজড হাসপাতালে আছে এবং এখানে বিভিন্ন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন। একটু আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং অন্যান্য বেশ কয়েকজন উপদেষ্টা, বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি এসেছিলেন এবং তারা মরদেহ দেখে বের হয়েছেন। তারা বলছেন যে হাসান আরিফের মৃত্যুতে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের একটি অপরিণীয় ক্ষতি হয়ে গেছে এবং হাসান আরিফের জানাজার বিষয়ে তার পুত্র মুয়াজ আমাদেরকে জানিয়েছেন যে আজকে বাদ এশা রাজধানীর ধানমন্ডি 7 মসজিদ রোডে যে মসজিদ, সে মসজিদে তার জানাজা হতে পারে। তো এবং আগামীকাল বাদ জোহর তার জানাজা রাজধানী হাইকোর্টে অনুষ্ঠিত হবে। তো আমাদের একের পর এক এখানে আসছেন উপদেষ্টারা এবং বিভিন্ন
উপদেষ্টারা আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছেন তাকে মরদেহ দেখার জন্য এবং তারা শোক প্রকাশ করছেন পরিবার এবং অন্যান্য সদস্যদের কাছে। তার পরিবারের সদস্যরা এখনও আমরা কাউকে পাইনি, তবে বিভিন্ন যে রাজনৈতিক দলের উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা আসছেন তারা শোক প্রকাশ করছেন। তারা বলছেন যে হাসান আরিফের মৃত্যুতে এই মুহূর্তে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনারা দেখছেন রাজধানী লাইব্রেরি হাসপাতালের সামনে ভিড় করছেন এবং অনেকেই ভেতরে প্রবেশ করছেন। সোনিয়া, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গাজা লেবাননে ইসরায়েলি বর্বরতা বন্ধে প্রয়োজন সম্মিলিত পদক্ষেপ। G8 সম্মেলনে ডক্টর ইউনুস। মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার দাবি। পুলিশ বাহিনীকে দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান সার্জিসের। খুলনায় ৫৫ শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের ৩.৫ ঘন্টার চেষ্টায় উত্তরা রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। এবং অন্তর্বর্তী সরকারের বিমান ও ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ আর নেই, হৃদরোগে রাজধানীর ল্যাবেড হাসপাতালে মৃত্যুবরণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করেন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।